হ্যালো এভরিওয়ান, প্রিয় এসএসসি 26 ব্যাচ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা ভাইয়া? আই হোপ তোমরা সকলে ভালো আছো। পদার্থ বিজ্ঞানে তোমাদের যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে 100% কমন আসছে, তাই না? সো 100% কমন আসার পরে তোমাদের অনুভূতি কেমন অবশ্যই জানাবা। আজকে এই ক্লাসে নিয়ে এসেছি কেমিস্ট্রি সাজেশন। এসএসসি 26 ব্যাচের কেমিস্ট্রির যে সাজেশন আছে সেই সাজেশন নিয়ে আসলাম। তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে সাজেশন দেব, যেই সাজেশন ফলো করলে পদার্থ বিজ্ঞানের মতো ইনশাল্লাহ কেমিস্ট্রিতে 100% কমন পাওয়া যায়। তো তোমাদের পরীক্ষায় মাত্র 6টা অধ্যায় রয়েছে। এই 6টা অধ্যায় তাও আবার একটু শর্টলি, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে সাজেশন শুরু করব। তো প্রথমে আসলে তৃতীয় অধ্যায়। তোমাদের প্রথম যে অধ্যায় আছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন। এই অধ্যায়ে একটু লেন্দি। তোমাদের এই যে কয়টা অধ্যায় আছে তার মধ্যে থেকে যদি একটু বড় বলো তাহলে আছে পদার্থের গঠন আর জীবাশ্ম। এই দুটো একটু বড় আছে, কিন্তু জীবাশ্ম তোমাদের আংশিক আছে, শর্ট। কিন্তু পদার্থের গঠন এখান থেকে তোমাদের একটু বেশি পড়াশোনা করা লাগবে। তো আসো, পদার্থের গঠনে আমাদের কি কি টপিক গুলো আমরা পড়তে পারি। হ্যাঁ, প্রথমে পড়বা রাদারফোর্ড পরমাণু মডেল। মাস্ট, এটা আসবেই, যে কোনো না যে কোনো বোর্ডে আসবেই রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে, রাদারফোর্ড পরমাণু মডেল এটা আসবে ভাইয়া, যে কোনো না যে কোনো বোর্ডে রাদারফোর্ড পরমাণু মডেল আসবে। এরপর আসলে 2 নম্বর টপিকে আমরা কি পড়তে পারি, পড়বা বোর পরমাণু মডেল। এখান থেকে আসবে এভাবে যে রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেলের মধ্যে পার্থক্য, সীমাবদ্ধতা, ত্রুটি, এই সমস্ত যত প্রশ্ন আছে এখান থেকে আসবে। খ নম্বরের জন্য পাইতে পারো, গ নম্বরের জন্য পেতে পারো। ঠিক আছে, যে রাদারফোর্ড পরমাণু মডেল কেন গ্রহণযোগ্য নয় আর বোর পরমাণু মডেলের সার্থকতা কি কি রয়েছে, এই সমস্ত এই টাইপের প্রশ্ন আসতে পারে। এরপরে বোর পরমাণু মডেল থেকে আসতে পারে কি, কোন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, অর্থাৎ mvr ইজ ইকুয়াল টু nh/2 পাই। ঠিক আছে, এখান থেকে এই সূত্র থেকে প্রশ্ন যে কোনো না যে কোনো বোর্ডে আসবে যে mvr ইকুয়াল টু nh/2 পাই, অর্থাৎ কোন নির্দিষ্ট শক্তি স্তরে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এখানে তোমরা যেটা ভুল করো যে এইচ বা প্লাঙ্কের ধ্রুবকের মান, এখানে এককে তোমরা একটু ভুল করো। এখানে একটু খেয়াল করো, 6.626 ইন্টু 10^34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ঠিক আছে, এটা ভালো করে একটু পড়বা যে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মানটা একটু খেয়াল করবা। 6.626, আমি একটু দেখি তো ভুল লিখলাম কিনা, যে 6.626 ইন্টু 10^34। ঠিক আছে, এই মানটা একেবারে মুখস্থ করা লাগবে আমাদের। এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে, ঠিক আছে, অনেক চান্স আছে এখান থেকে প্রশ্ন আসার। ঠিক আছে, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কি আসতে পারে, আসতে পারে কোন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। কি আসতে পারে, তোমার এইভাবে একটা পরমাণু একটা দেয়া আছে, কক্ষপথ দেয়া আছে। এই কক্ষপথে ইলেকট্রনের শোষিত, ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। মনে রাখবা, যদি কোনো নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়, যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়, তাহলে সেখানে ইলেকট্রনের শোষণ হয়। কি হয়, শক্তি শোষণ হয়। ঠিক আছে, আর মনে রাখবা, কোন নির্দিষ্ট কক্ষপথে থেকে যদি কোনো ইলেকট্রন উপরের কক্ষপথ থেকে নিচে আসে, তাহলে সেখানে কি হয়, সেখানে শক্তি বিকিরিত হয়। ঠিক আছে, এখানে শোষণ হয় আর এদিকে কি হয়, এদিকে শক্তি নির্গত হয়, শক্তি নির্গত হয়। এই দুটো তুমি ভালোভাবে পড়বা। এবং এই শোষিত শক্তি এবং বিকিরিত শক্তির পরিমাণ কি, এস ভি ইজ ইকুয়াল টু এস সি বাই ল্যামডা। ঠিক আছে, এখানেও সেই প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10^34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আর সি হচ্ছে কি, শূন্য স্থানে আলোর বেগ, শূন্য স্থানে আলোর বেগের মান কত, 3 ইন্টু 10⁸। আমরা জানি যে বেগের নির্ণয় সূত্র, বেগের মাত্রা হচ্ছে মিটার মিটার পার সেকেন্ড। সুতরাং শূন্য স্থানে আলোর বেগের মাত্রা হবে মিটার পার সেকেন্ড। এইগুলো যেন ভুল না হয়। ঠিক আছে, এস ডি ইকুয়াল টু এস সি বাই ল্যামডা। এই সমস্ত টপিক থেকে এখানে প্রশ্ন পড়বা। এইটা হচ্ছে মানে মেইন পার্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। এরপরে যদি রিস্ক না নিতে চাও তাহলে কোন কোন টপিকের উপর একটু ফোকাস করা লাগবে সেটা একটু খেয়াল করো। এখান থেকে পড়তে পারো যে উপশক্তি স্তর সম্পর্কিত যেসব টপিক আছে, উপশক্তি স্তর। হ্যাঁ, কি পড়তে পারো, পড়তে পারো উপশক্তি স্তর। অর্থাৎ এখানে যেসব সূত্রগুলো আছে, যে 12+1, তারপর 2 × 12+1, এই সমস্ত সব সূত্রগুলো আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ইলেকট্রন কতটি আছে, ইলেকট্রন সংখ্যা 2n² নির্ণয়,
ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর এখান থেকে প্রশ্ন আসলে যেন আমাদের ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সো যদি রিস্ক না নিতে চাও তাহলে উপশক্তি থেকেও যে সকল টপিকগুলো সেগুলো ভালো করে পড়বা। বিশেষ করে আমাদের ইলেকট্রন, বিশেষ করে আমরা যে নির্ণয় করি যে ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস, কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে এই জিনিসটা একটু ভালো করে পড়বা। ইলেকট্রন বিন্যাস এটা যেন ভুল না হয়। আমি একটু শিখাই দিই, তোমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে, জাস্ট থাক, সাজেশন ক্লাসে আমি লিখলাম না। ইলেকট্রন বিন্যাসটা তোমরা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসটা ভালো করে পড়ে নিবা। যে সকল ব্যতিক্রমী মৌল আছে যেমন ক্রোমিয়াম আছে, তারপর পটাশিয়াম আছে, পটাশিয়াম 19, এই সকল মৌলের ইলেকট্রন বিন্যাস ভালো করে পড়ে নিবা, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরে আছে কি আমাদের, এরপর আছে আপাবর, ঠিক আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে যেসব ম্যাথ আছে, ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর এটা আসার কিন্তু সম্ভাবনা খুবই কম। হুম, আপেক্ষিক পারমাণবিক ভর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তারপরে এটা করে নিবা। আর কি আছে, শতকরা হার, আইসোটোপের ব্যবহার। আইসোটোপের ব্যবহার একটু খেয়াল করো, আইসোটোপের ব্যবহার এখান থেকে ভাইয়া প্রশ্ন আসতে পারে, অনেক চান্স আছে, অনেক চান্স, ঘ নম্বরের জন্য অনেক চান্স আছে যে আইসোটোপ ব্যবহার নির্ণয় করো। সুন্দর করে লিখবা, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, শিল্প কারখানায়, এভাবে তুমি একটা একটা করে পয়েন্ট পয়েন্ট আকারে সুন্দর করে লিখে দেবা যে আইসোটোপ ব্যবহারটা কোথায় কোথায় করা যেতে পারে, ঠিক আছে। যে আমাদের আয়োডিন, আয়োডিন 31, তারপর আছে কোবাল্ট 16, ঠিক আছে, টেকনিশিয়াম 19, এগুলা ক্যান্সার নির্ণয় ব্যবহার করা হয়, কোনোটা চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। এগুলো এমসিকিউর জন্য বিশেষ করে পড়ে নিবা, ঠিক আছে। আর আপেক্ষিক পারমাণবিক ভরটা ভালো করে পড়বা। আছে শতকরা, শতকরা সংযুক্তি, ঠিক আছে, এই শতকরা সংযুক্তি হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভরের থেকেও শতকরা সংযুক্তিটা ইম্পর্টেন্ট। সুতরাং যদি রিস্ক না নিতে চাও শতকরা সংযুক্তি ভালো করে পড়বা। আর যেগুলো মাস্ট পড়বা, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, আর হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়, শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ। আবার ইলেকট্রনের কৌণিক ভরবেগ আর শোষিত বিকৃত শক্তির পরিমাণ, ঠিক আছে, এই দুইটার মধ্যে আবার এই কৌণিক ভরবেগ নির্ণয় সূত্র, এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে 100% চান্স আছে, ঠিক আছে। তো আমাদের তৃতীয় অধ্যায় থেকে এই সকল টপিকের বাইরে আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই সকল টপিক গুলো একটু ফোকাস করো, ইনশাল্লাহ আমরা পরীক্ষা গিয়ে কমন পাবো। এরপর আসে আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়, পর্যায় সারণী। এই অধ্যায়টা হচ্ছে একদম ছোট একটা অধ্যায়, এখান থেকে পড়াশোনা আমাদের একেবারে কম, ঠিক আছে। আমাদের যে অধ্যায় পর্যায় সারণী, এখানে থিওরিটিক্যাল পড়াশোনা, অর্থাৎ পর্যায় সারণী মৌল কোথায় কি অবস্থান আছে এগুলো আমরা থিওরিটিক্যাল পড়াশোনা, এগুলো পরীক্ষা আসার মতো কিছু না। এগুলো জাস্ট তোমার জ্ঞান বা নলেজ বৃদ্ধি করার জন্য, কেমিস্ট্রি বোঝার জন্য অবশ্যই এগুলো বেস ক্রিয়ার জন্য পড়া লাগে, ঠিক আছে। তো আমরা একটু আসো চতুর্থ অধ্যায় থেকে আমরা একটু পড়ি। চতুর্থ অধ্যায়, ঠিক আছে, এখান থেকে পড়া বিশেষ করে পর্যায় সারণীতে হাইড্রোজেনকে কেন গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে, ঠিক আছে, গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। হিলিয়ামটা ইম্পর্টেন্ট না, কেন হিলিয়ামকে কেন গ্রুপ দিয়ে স্থান দেওয়া হয়েছে এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনটা কিন্তু মোস্ট দুঃখিত, হাইড্রোজেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। হিলিয়ামটা, তারপর হিলিয়ামটা করে নিবা, ঠিক আছে, হিলিয়াম আসার চান্স কম আছে, বাট হাইড্রোজেনকে আসার কিন্তু চান্স কিন্তু অনেক বেশি আছে। এরপর কি আছে একটু দেখি। এরপরে এই অধ্যায় থেকে যে সকল টপিক গুলা আসবেই আসবে, মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো না কোনো মধ্যে আসবে, সেটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আর হচ্ছে কি আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। অর্থাৎ আয়নীকরণ শক্তিটা একটু বলি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন শক্তি কি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন শক্তি, ঠিক আছে। এই সংজ্ঞা দুটো ভালো করে পড়বা, এবং আমাদের পরীক্ষায় কিন্তু এভাবে কোশ্চেন আসতে পারে যে আয়নীকরণ শক্তির মান কার বেশি কার কম। এভাবে আসতে পারে যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি এবং কেন বেশি, ঠিক আছে। তো সুন্দর করে দুইটা সংজ্ঞা লিখবা, যে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা সুন্দর করে লেখার পরে লিখবা যে আমরা জানি পরমাণুর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এগুলো বৃদ্ধি পায়, যেহেতু পরমাণুর ফ্লোরিন অপেক্ষা ক্লোরিন সব থেকে ডানে অবস্থিত, সুতরাং ক্লোরিন ইলেকট্রন শক্তি সব থেকে বেশি, ঠিক আছে। এটা খ নম্বরের জন্য এই সকল টাইপের প্রশ্ন আসতে পারে, এবং এই টাইপের প্রশ্ন আসলে আমরা যেন হোপফুলি সুন্দরভাবে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে আমাদের আর কোনো পড়া নাই, তড়িৎ ঋণাত্মকতা একটু করে নেবা, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতার প্রশ্ন আমাদের সহযোগী বন্ধন, আণবিক বন্ধন, অর্থাৎ এর পরবর্তী অধ্যায় ধরে ইম্পর্টেন্ট, ঠিক আছে।
সো রিস্ক যদি না নিতে চাও তাহলে তড়িৎ ঋণাত্মকতা একটু পড়ে নেবা, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে আমাদের পড়া আছেই শুধুমাত্র আয়নিক রসায়ন তিনটা শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। এই তিনটা টপিক উপর ভালোভাবে ফোকাস করো। আর খ নম্বরের জন্য এই হাইড্রোজেন কিন্তু পড়ে নাও, এনাফ, ঠিক আছে, এনাফ হয়ে গেল। এরপর আসো আমাদের পঞ্চম অধ্যায়, ঠিক আছে। পঞ্চম অধ্যায়টা কিন্তু প্রশ্ন আসবে, পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। এখান থেকে চিত্র আমার রাখা লাগবে। কি পঞ্চম অধ্যায়? পঞ্চম অধ্যায় কি আছে আমাদের? রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, এখান থেকে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম, ঠিক আছে। এই অষ্টক অষ্টক ও দুইয়ের নিয়ম, ঠিক আছে, দুইয়ের নিয়ম। তো অষ্টক ও দুইয়ের নিয়ম এই যে টপিকের মধ্যে আমাদের অষ্টক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে অষ্টক পূর্ণ কেন গুরুত্বপূর্ণ, অষ্টক পূর্ণ কেন আমাদের, অষ্টক সংকোচন এবং অষ্টক প্রসারণ, এটা ভালো করে পড়বা। অষ্টক সংকোচন মানে 8 এর বেশি যদি পূর্ণ করে ইলেকট্রন তাহলে হচ্ছে অষ্টক প্রসারণ, আর যদি 8 এর কম পূর্ণ করে সেটা হচ্ছে অষ্টক সংকোচন। তো অষ্টক সংকোচন, অষ্টক প্রসারণ এগুলো যদি আমাদের ভুল না হয়, ওকে। আর দুইয়ের নিয়মটা ভালো করে পড়বা। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, ঠিক আছে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন আর পড়বা সমযোজী বন্ধন। আজকের এই যে সাজেশনটা এটা কিন্তু ভালো হবে, আরো পদার্থের থেকেও ভালো হবে। কেন জানো? এসএসসি লেভেলে আমার সব থেকে মজার প্রিয় ফেভারিট সাবজেক্ট ছিল কেমিস্ট্রি। পদার্থ ছিল সব থেকে আমার কাছে বোরিং এসএসসি লেভেলে, বাট আমার কেমিস্ট্রি ছিল খুব ফেভারিট। এবং আমি এখন পড়তেছি এইচএসসিতে, ইন্টারে। তো ইন্টারে আমার সব থেকে মজার সাবজেক্ট হচ্ছে বায়োলজি, ঠিক আছে। আর হায়ার ম্যাথ সবসময় একটু বোরিং লাগতো আমার কাছে, হায়ার ম্যাথ আর ফিজিক্স। বাট ইন্টারে ফিজিক্সটা নর্মাল ভালো লাগতেছে, আর বায়োলজি তো একদম ফেভারিট, ঠিক আছে। সো আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনটা ভালো করে পড়বা এখান থেকে। এই আয়নিক বন্ধনের চিত্র আঁকা লাগবে ভাই। আয়নিক বন্ধন কেমন হয়? দুটি অধাতব পরমাণু যখন রাসায়নিক সংযোগের মাধ্যমে যুক্ত হয় তখন তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তুমি চিত্র সহ ভালো করে আঁকবা, ঠিক আছে। আর সমযোজী বন্ধন কিভাবে হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। কিভাবে হয়? হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ঠিক আছে। এটা ভালো করে পড়বা যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিভাবে বন্ধন গঠিত হয় সেটা ভালো করে পড়বা, ঠিক আছে। পানি একটি সমযোজী বন্ধন, পানিটা একটু আঁকবা, ঠিক আছে। পানি, আর এখান থেকে আসতে পারে আমাদের এইচএফ, ঠিক আছে। এটা একটু ব্যতিক্রমী, ঠিক আছে। এই দুটো ভালো করে পড়ে যাবা। আর ওখান থেকে আছে সোডিয়াম ক্লোরাইড আসতে পারো, সোডিয়াম ক্লোরাইড আসতে পারে আয়নিক বন্ধনের ক্ষেত্রে, সোডিয়াম ক্লোরাইড। তাই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। তার মানে দুটি ধাতব পদার্থ এবং অধাতব পদার্থ রাসায়নিক সংযোগের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাই হচ্ছে আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধনটা, এই দুইটা বন্ধন ভালো করে পড়বা, ওকে। এরপর কি আছে দেখি একটু। ধাতুর বিদ্যুৎ তাপ পরিবাহিতা। আসো, ধাতুর বিদ্যুৎ এবং তাপ পরিবাহিতা। তোমার পারমাণবিক শ্বাস দেওয়া থাকে তাই না? পারমাণবিক শ্বাস, পারমাণবিক শ্বাস, পারমাণবিক শ্বাস, পারমাণবিক শ্বাস। আর মাঝখানে থাকে আমাদের সঞ্চারনশীল ইলেকট্রন, ঠিক আছে, সঞ্চারনশীল ইলেকট্রন। তো এগুলো তো ভালো করে পড়বা। যখন যখন ধাতুর এক প্রান্তে যখন তাপ দেওয়া হয় বিশেষ করে, ঠিক আছে, তাপেরটা একটু বলি, ঘ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এগুলো তো আসবে। যে তাপ পরিবাহিতা একটু ভালো করে পড়ি। যে যখন আমরা এই একটা ধাতু, একটা লোহার খন্ড, ঠিক আছে, এক প্রান্তে যখন আমরা তাপ দেই তখন এই যে সঞ্চালন ইলেকট্রন গুলো এগুলো তাপ গ্রহণ করে, এগুলো কাঁপতে থাকে নিজের স্থানে। ধরো তুমি বসে আছো, তোমাকে যদি আমি তাপ দিই, তোমার গায়ে আগুন লাগাই, তুমি কি সহ্য করতে পারবা? তো তোমার মতো মনে করো যে ওর আগুন যদি দেখতে পায়, আগুন দেখলে ভয় পায়, সহ্য করতে পারে না। যখন একটু গরম হাতে ছোটাছুটি করে, এক পর্যায়ে ও এই মাথা থেকে শীতল স্থানে যাওয়ার জন্য, কোথায়? শীতল স্থানে যাওয়ার জন্য ও এই মাথা চলে আসে, ঠিক আছে। তো এইভাবে দেখো, এই তাপ আস্তে 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 ধাতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপ পরিবহন হয়, ঠিক আছে। এগুলো কিন্তু আসবে। আর বিদ্যুৎ পরিবহনটা ভালো করে নেওয়া, ধাতুর তাপ পরিবহন, বিদ্যুৎ পরিবহন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আসতেই পারে, ঠিক আছে। এরপর কি আছে আমাদের? আয়নিক যৌগ কিভাবে পানি দ্রবীভূত হয়, ঠিক আছে, এইটা কিন্তু আসতে পারে। আয়নিক যৌগ আমি লিখে দিই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্ন একটু ডিফিকাল্ট হলে এইসব প্রশ্ন আসবে। আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়। শোনো, এই সমস্ত প্রশ্নের মধ্যে তোমার যদি কোনো প্রশ্ন যদি কঠিন লাগে, যদি কঠিন মনে হয়, যে প্রশ্নটা তোমার বুঝতে অসুবিধা বা সলভ করতে অসুবিধা, তাহলে তুমি সাথে সাথে ভিডিওর কমেন্ট, একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবা। যদি দেখি তোমাদের কোনো টপিকের সমস্যা আছে তাহলে সেই টপিকের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো, অসুবিধা নাই, ঠিক আছে। তো আয়নিক যৌগ কিভাবে পানি দ্রবীভূত হয় এই টপিকটা ভালো করে পড়বা। আর কি আছে এখান থেকে? আচ্ছা, পানি একটি পোলার যৌগ, ঠিক আছে, এটাও আসতে পারে। পানি একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। পানি একটি পোলার যৌগ, এটা কিন্তু আসতে পারে, পানি একটি পোলার যৌগ।
পানি খাওয়ার পর যেগুলো হয়, ওই যে প্লাস ডেল্টা মাইনাস ডেল্টার সৃষ্টি হয় এবং ইলেকট্রন দুটিকে নিজের কাছে টেনে নেয়। কেন টেনে নেয়? কেন টেনে নেয় বলো? কারণ ওর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ঠিক আছে, এটা একটু ভালোভাবে করবা। তড়িৎ ঋণাত্মকতাটা ওখান থেকে পড়ে আসবে আগের অধ্যায় থেকে, আর সেটা প্রয়োগটা এই অধ্যায় শেষ করবা। শেষ হয়ে গেল। এরপর কি আসো? এরপর আসো ষষ্ঠ অধ্যায়। এরপরে আসো ষষ্ঠ অধ্যায়। এটা ডান। এই অধ্যায় থেকে এতটুকু পড়ো, তাইলে এনাফ হয়ে যাবে। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে কি? রাসায়নিক গণনা। কি অধ্যায়? রাসায়নিক গণনা। এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো? ঠিক আছে, এই অধ্যায় কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল অধ্যায় হচ্ছে আমাদের এই অধ্যায়টা। ঠিক আছে, এই অধ্যায়টা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অধ্যায়। সুতরাং এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে। ঠিক আছে, আর এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে আমরা যেন হোপফুলি শেষ করতে শুরু, মানে কমপ্লিট করতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা একটা কাইট আঁকাই, একটা ঘুরি আঁকাই। এই অধ্যায় শুরুতে আমি যখন প্রাইভেট ব্যাচে যখন পড়াই, প্রথমে একটা ঘুরি আঁকি। হ্যাঁ, এটা আমার একটা কাইট। এখন এই কাইটের মাথায় ই দিয়ে দাও, এখানে হচ্ছে 1 মোল। ঠিক আছে, আয়তন দাও 22.4 লিটার। এখানে হচ্ছে ভর, আর এখানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 মোল। আর কি কি আছে বলো? পরমাণু, অণু, পরমাণু, অণু। ঠিক আছে, যে আমাদের 1 মোলে কতটুকু, এখন দেখো এই হিসেবটা একটু দেখাই দিই। 1 মোলে কতটি পরমাণু থাকে? 6.023 10⁻23টি পরমাণু থাকে। 1 মোলে কতটি অণু থাকে? 6.023 10⁻23টি অণু থাকে। 1 মোলের ভর কত? ওই যে মোলের ভর যেটা থাকে, এটা হচ্ছে 1 মোলের ভর। আর 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। অথবা ভর দেওয়া থাকলে আমরা এখান থেকে 22.4 মিটার লিখতে পারবো। তো এই যে কাইট টাকার মানেটা কি? মানে হচ্ছে এই 1 মোল সমান এইটা, বা এইটা সমান হচ্ছে এইটা, এইটা সমান হচ্ছে এইটা, এইটা সমান হচ্ছে এইটা। এই 1 মোল সমান হচ্ছে এই ভর, এই ভর সমান হচ্ছে এইটা। ঠিক আছে, মানে প্রত্যেকটার সাথে সম্পর্কিত। বুঝছো? মানে 1 মোল বললে এই সমস্ত কথা তো সব সত্য, আর 22.4 লিটার বললে এইগুলো সব সত্য, ভর বললে এইগুলো সব সত্য। মানে ভর মান ইকুয়াল টু এতগুলা। আবার অণু, পরমাণু, আয়ন 6.023 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রোর তত্ত্বটা যদি দিই আমরা, তাহলে এগুলো সব হচ্ছে একই কথা। বুঝছো? আমি জানি যে তুমি এগুলা সবই পারো। এরপর আসো, এরপর কি থাকতে পারে আমাদের? সূত্র। আসো যে এই কথা থেকে ভাইয়া আমরা কি কি সূত্র পড়তে পারি? সূত্র পড়তে পারো। প্রথম সূত্র হচ্ছে কি? ডাব্লিউ ইকুয়াল টু এস এম বি বাই হাজার। এইটা একটু পড়বা, এস এম বি বাই হাজার। এই সূত্র থেকে কিন্তু ম্যাথ আসবে। ঠিক আছে, আসার চান্স আছে। তো এই সূত্রটা ভালোভাবে মনে রাখবা। আর আদর্শ গ্যাস সমীকরণের সূত্রটা ভালোভাবে মনে রাখবা, যে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি। আর একটা সূত্র আছে আমাদের, যে সূত্রটা একটু ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউর জন্য রাখতে পারে, আর এমসিকিউ ছাড়াও রাখতে পারে, যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। খেয়াল করো, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এস ভি ইজ ইকুয়াল টু ভি বাই 22.4। আর কি আছে? আরেকটা আছে না, ভি বাই 22.4 লিটার। আর আছে অ্যাভোগাড্রো সূত্র আছে, ভি ইজ ইকুয়াল টু ভি বাই 6.023 ইন্টু 10⁻23। জাস্ট এই কটা মনে রাখো, এই কটা মনে রাখো, এই এন ইকুয়াল টু। তাইলে এই অধ্যায় থেকে যত ম্যাথ আসবে সব এইসব সূত্র দ্বারা আমরা সব প্রতিপাদন করতে পারবো। ঠিক আছে, আর কি পড়বে এই অধ্যায় থেকে? শতকরা সংযুক্তি, স্থূল সংকেত। ঠিক আছে, শতকরা সংযুক্তি, আর পড়বে স্থূল সংকেত, স্থূল সংকেত। আর এই থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি? লিমিটিং বিক্রিয়ক। ভাইয়া এই অধ্যায় থেকে যা আসুক আর না আসুক, এই লিমিটিং বিক্রিয়ক মানে বিক্রিয়ার শেষে কতটুকু লিমিট থাকবে, এইটা ঘ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোনো না কোনো বোর্ডে এটা আসবে। লিমিটিং বিক্রিয়ক আসবেই। ঠিক আছে, ঘ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কটা আসবে, নদীর বিষয় দিয়ে থাকবে, তুমি এটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে সুন্দর করে সলভ করবা, এবং দেখবা যার শেষে মানে বিক্রিয়া শেষ অবশিষ্ট রয়ে যাবে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, এই লিমিটিং বিক্রিয়ক নিয়ে কিন্তু ম্যাথ আসবে, আর আমরা যেন হোপফুলি এটা যেন শেষ করতে পারি। ওকে, এরপর কি আছে? এরপর হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়। আসো আসো, সপ্তম অধ্যায় থেকে আমরা কি কি পড়তে পারি? সপ্তম অধ্যায়টা হচ্ছে আমাদের একটু মনে রাখার মতো একটা অধ্যায়, যেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। এই অধ্যায় থেকে তোমার একটা বিকে দেওয়া আছে, n2 plus 3s2 is equal to 2 and 3।
আমি একটা বিক্রিয়া দেখলাম, এই বিক্রিয়াতে আসবে এমনটা না, এটা বিক্রিয়া দিলাম যে হেবার প্রণালীতে যে অ্যামোনিয়া উৎপন্নের একটা বিক্রিয়া দিলাম। এখন এখন তোমাকে প্রশ্ন আসবে, একটা বিক্রিয়া দিবে তোমাকে উদ্দীপকে। তো বিক্রিয়া কি তোমার এভাবে দেওয়া থাকবে? দেওয়া থাকবে না। তোমার এখানে দেওয়া থাকবে এই 3s2 না দিয়ে এখান দিয়ে দেবে a n2 প্লাস a, ঠিক আছে, এ দেওয়া থাকবে। তো তুমি ফার্স্টলি তোমার কাজ হচ্ছে বিক্রিয়াটা তুমি সম্পন্ন করবা। বিক্রিয়া সম্পন্ন করার পরে তোমাকে কোশ্চেন দেবে কি, বিক্রিয়া সম্পন্ন করার পরে তোমাকে কোশ্চেন দেবে, বিক্রিয়া সম্পন্ন করার পরে তোমাকে কোশ্চেন দেবে যে এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া। তোর প্রশ্ন আসছে কি, এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া। তুমি সুন্দর করে এখান থেকে তোমার লিখতে হবে। এই বিষয়ে তুমি খেয়াল করবা যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, জারণ বিতরণ বিক্রিয়া, পানি বিশ্লেষণ বিক্রিয়া, না কোন বিক্রিয়া, সব কটা লেখা লাগবে। তুমি একটা মিস করতে পারবা না। যে ধরো এই বিক্রিয়াটা ধরো জারণ বিতরণ বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো তুমি ধরো জারণ বিতরণ লিখলা, আদ্র বিশ্লেষণ ধরো না লিখলা, তাহলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে। তুমি এই সিকিউরটা বেশি লম্বা লেন্থ লেখা প্রয়োজন নাই, অল্প অল্প লেখো, বাট তুমি এরকম সুন্দর করে বক্স করবা, ঠিক আছে, এভাবে বক্স করবা। বক্স করে তুমি লিখবা যে আদ্র বিশ্লেষণ, ঠিক আছে, এই কিন্তু আদ্র বিশ্লেষণ বিক্রিয়া না, যা তোমাকে বুঝাচ্ছি আদ্র বিশ্লেষণ অথবা জারণ বিজারণ। এই আদ্র বিশ্লেষণ রেখা জাস্ট 2-3 লাইন লিখে দেবে, এই উদ্দীপকের বিক্রিয়া আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হচ্ছে অমুক বিক্রিয়াকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়, সংজ্ঞা দেখবা, তারপর উদ্দীপকের বিক্রিয়া আদ্র বিশ্লেষণ বিক্রিয়া শেষ। এবার যদি হয় জারণ বিজারণ, যদি হয় জারণ বিজারণ লিখে থেকে লিখবা জারণ বিজারণ। জারণ বিজারণ লেখার পরে তুমি সুন্দর করে টান দেবা, টান দেওয়ার পরে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলা হয়, ঠিক আছে, রেডাক্স বিক্রিয়া কাকে বলা হয়, সুন্দর করে সেই বিক্রিয়াটা একটু কথা লেখার পর লিখবো উদ্দীপকের বিক্রিয়াটি হচ্ছে এমন শেষ, ঠিক আছে। এইখানে যেন ভুল না হয়, ঠিক আছে, এইখানে যেন ভুল না হয়। প্রশ্নটা বেশি বড় লেখার প্রয়োজন নাই, কিন্তু প্রত্যেকটা বিক্রিয়ার নামগুলো আসতে হবে, যেটা কোন বিক্রিয়া। আর এই অধ্যায় থেকে একেবারে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাসাতলিয়ার নীতি। মজার বিষয় হচ্ছে এই লাসাতলিয়ার নীতি কিন্তু করে দেওয়া আছে। আজকে সকালে আমার একটা পরীক্ষা ছিল, কেমিস্ট্রি পরীক্ষা, ঠিক আছে, কলেজে একটা মডেল টেস্ট ছিল। তো ওখানে আসছিল আমাদের লাসাতলিয়ার নীতি, সুন্দর করে একবার কোপাই লিখছি, ঠিক আছে, তোমরাও যেমন সেভাবে লিখতে পারো। তো লাসাতলিয়ার নীতি কিভাবে হচ্ছে ভাইয়া, প্রথমে একবার তাপের প্রভাব, কি লিখবা, তাপ, তাপ, তারপর লিখবা চাপ, আর তারপর লিখবা ঘনমাত্রা প্রভাব। প্রত্যেকটা জিনিস একটু একটু করে ব্যাখ্যা করবা। ভাই তাপ প্রভাবটা কেমন হয়, তাপ প্রভাবের জন্য একটা সূত্র মনে রাখো, সেটা হচ্ছে কি ডেল এস ইনটু বাড়ানো বা কমানো, বাড়ানো বা কমানো ইকুয়াল টু দিক, যেন ভুল না হয় সেজন্য, ঠিক আছে। তুমি দেখবা কোন দিকের ডেল এস এর মানটা কেমন দেওয়া আছে, ঠিক আছে, ডেল এস এর মানটা যদি পজিটিভ হয় তো ডেল এস এর মানটা হচ্ছে পজিটিভ, গুণ বাড়ানো, তুমি যদি বাড়াও, তুমি যদি তাপমাত্রা আরো বাড়াও, তাহলে হচ্ছে বাড়ানো মানে হচ্ছে প্লাস, তাহলে দিক কি হয় দেখো, প্লাসে প্লাসে প্লাস, তাহলে বিক্রিয়া অবস্থা কেমন হবে, বাম থেকে ডান দিকে যাবে, অর্থাৎ সাম্য বাম থেকে ডান দিকে যাবে। এবার তুমি একটু আসো, যদি তোমার ডেল এস এর মান যদি হয় নেগেটিভ, আর তুমি তাপমাত্রা যদি বাড়াও, তাহলে হবে কি প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ তোমার বিক্রিয়ার দিক হবে কি পশ্চাৎমুখী দিক হবে। এটা হচ্ছে সম্মুখবর্তী, এটা হচ্ছে পশ্চাৎমুখী। আমার দৃষ্টি বোঝাই, আবার বলি, তাপোৎপাদী বিক্রিয়া অর্থাৎ ডেল্টা সি মান হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, কোন বিক্রিয়া ডেল্টা সি মান হচ্ছে নেগেটিভ, তাপোৎপাদী তাপারে দেখার প্রয়োজন নেই, ঠিক আছে, কোন বিক্রিয়া ডেল্টা সি মান হচ্ছে নেগেটিভ, তুমি তাপমাত্রা বাড়াও তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দিক হবে কোথায়, পশ্চাৎমুখী দিক হবে। আবার যদি কোনো বিক্রিয়ার ডেল্টা সি মান দেওয়া আছে পজিটিভ, তুমি যদি বাড়াও তাহলে প্লাস কি হয়ে যাবে, প্লাস, অর্থাৎ বিক্রিয়ার দিক হবে সম্মুখবর্তী। ওকে, এবার সেটা চাপের প্রভাব। কোন বিক্রিয়া হবে তার প্রভাব কিভাবে নির্ণয় করি, মোল সংখ্যা থেকে, ভাইয়া বেশি মোল থেকে কম মোলের দিকে দেয়, মনে রাখবা কি বেশি থেকে কম, বেশি থেকে কমের দিকে দেয়। তাহলে আমি আবার একটু বিক্রিয়া লিখি যে N2 প্লাস 3S2 ইজ ইকুয়াল টু 2NS3। আরেকটা জিনিস একেবারে মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে, যদি প্রশ্ন কঠিন দেয় তাহলে কি প্রশ্ন দিতে পারে, তুমি মনে রাখবা যে গ্যাসীয় মৌলের ক্ষেত্রে তাপের প্রভাব খাটে কার উপরে, গ্যাসীয় মৌলের ক্ষেত্রে, যারা গ্যাসীয় মৌল তাদের ক্ষেত্রে। আমি যখন ঢুকে দিলাম ফিরাম আয়রন, তাহলে হয়তো আয়রনের উপর কিন্তু কোনো তাপের প্রভাব নেই, তাপের প্রভাব কিন্তু নেই আয়রনের উপর, ঠিক আছে, শুধুমাত্র তাপের প্রভাব আছে কাদের মধ্যে, গ্যাসীয় মৌলের। দেখো N2 এখানে গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আর অ্যামোনিয়া এটা হচ্ছে আমাদের গ্যাস। কারণ যেহেতু গ্যাস, অবশ্যই গ্যাসীয় মৌলের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খাটবে। দেখো এখানে কিছু তার মানে এক আছে, এখানে আছে 1 মোল, আছে 3 মোল, মোট 4 মোল, আর এখানে কত মোল, আমাদের 2 মোল। তাহলে যদি চাপ, তুমি চাপ দিয়ে বাড়াই দাও, চাপ বাড়াও, চাপ দিলে বড় থেকে ছোট হয়ে যাবে, তার মানে সামনে কি তাই বাম থেকে ডানে, মানে সম্মুখবর্তী। আর চাপ, তুমি যদি চাপ কমাও তাহলে যাবে কি পিছনে যাবে, অর্থাৎ কেমন হবে, পশ্চাৎমুখী হবে। এবার ঘনমাত্রা, এই রেখে হিসাব করো ঘনমাত্রা। তুমি যদি বিক্রিয়াকে ঘনমাত্রা বাড়াই দাও, মানে ঘনমাত্রা বাড়ানো মানে তুমি বিক্রিয়ক আরো বাড়াই দাও, বিক্রিয়ক আরো বাড়াই দিলা, তাহলে 3 গ্রাম তুমি আর 4 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম ঢুকে দিলা এর মধ্যে। তাহলে দেখো বিক্রিয়া তুমি যদি বাড়াও তাহলে এদিকে উৎপাদ কি করবে, কমবে, আর যদি উৎপাদ বাড়াও তাহলে বিক্রিয়ক
কমে যাবে। এখন তুমি কি এখানে প্রয়োগ করবা? না, তোমার বিক্রিয়ক বাড়ানো মানে হচ্ছে এই উৎপাদের থেকে এইখানে ঘনমাত্রা কমাই দেবা। তার মানে এখানে ঘনমাত্রা থাকবে কম, এখানে হয়ে যাবে বেশি। যদি এখানে ঘনমাত্রাটা বেশি হয়ে যায় তাহলে এখান থেকে এদিকে যাবে, আর এখানে ঘনমাত্রা বেশি হলে এদিক থেকে এদিকে আসবে। শেষ। এসে ঘনমাত্রা প্রভাব। তো লাফাতেলের নীতি হচ্ছে এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোনো না কোনো বোর্ডে লাফাতেলের নীতি থেকে প্রশ্ন আসবেই আসবে। প্রাপ্ত ঘনমাত্রা প্রভাব বিশ্লেষণ কর। কত নম্বরের জন্য? ঘ নম্বরের জন্য। কত নম্বরের জন্য? ঘ নম্বরের জন্য। আর এখান থেকে প্রশ্ন আসলে আমরা যেন প্রশ্নটা সলভ করতে পারি। এরপর আসলে আমাদের লাস্ট অধ্যায়, একদম একদম লাস্ট অধ্যায় জীবাশ্ম। তো জীবাশ্ম অধ্যায় থেকে আসলে স্কিপ করার মতো কিছু নাই, ঠিক আছে? কিন্তু তারপর আমি দেখাই দেবো যে মোস্ট ইম্পর্টেন্ট কি কি আছে। জীবাশ্ম অধ্যায় থেকে স্কিপ করার মতো কিছু নাই আসলে। হ্যাঁ, কত? 11 অধ্যায়। এখানে কি কি পড়তে পারো ভাইয়া? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। কি পড়বা? অ্যালকেন প্রস্তুতি, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকাইনের বিক্রিগুলো কম, ঠিক আছে? অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো ভালো পড়বা। অ্যালডিহাইড লাগতে পারে, অ্যালডিহাইড, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে কম ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড মানে CH3 COOH, CH3 CH তো ওটা নিয়ে এখন আলাদা পড়বা। আর আছে কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এখান থেকে ভালো করে পড়বা অ্যালকেন, অ্যালকিন। অ্যালকাইনটা কিন্তু আসে কিন্তু কম, তারপর অ্যালকিন ভালো করে পড়বা। অ্যালডিহাইড লাগবে। আর কার্বক্সিলিকটা যদি তুমি মানে স্কিপ করার মতো কোনো সময় নাই, এখন যদি স্কিপ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি ভালোভাবে পড়বা। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রশ্ন আমাদের কম আসে, ঠিক আছে? আমি মুছে দিলাম। আর এই অধ্যায় থেকে ভাইয়া একদম মানে মোস্ট যেখান থেকে প্রশ্ন আসবেই কোনো না কোনো পড়ে, সেটা হচ্ছে ইউভি রশ্মি থেকে ক্লোরিনেশন পদ্ধতিটা বর্ণনা করো। ইউভি রশ্মির উপস্থিতিতে, অর্থাৎ আলট্রা ভায়োলেট রশ্মি, অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে আমাদের ক্লোরিনেশন পদ্ধতিকে বিশ্লেষণ কর। ঠিক আছে? ক্লোরিনেশন পদ্ধতি এখান থেকে প্রশ্ন আসবে ভাইয়া। আমি একটু দেখাই দিই ক্লোরিনেশন বিক্রিয়াটা, আমি একটু দেখাই দিই। ঠিক আছে? তো প্রথমে একটা CH3 আছে, তুমি এইভাবে শিখো। আমি যেভাবে শিখি সেভাবে একটু শিখো, তাহলে সহজ হবে। এই দেখো হাইড্রোজেন, 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 CH3 আছে। এর সাথে মিশেছিল কি? মিশেছিল ক্লোরিন। তোমার কি আছে? আছে ইউভি রশ্মি। ঠিক আছে? এখানে আছে কি তোমার? এখানে আছে ইউভি রশ্মি। ঠিক আছে? এখন তোমার বিক্রিয়াটা কেমন হবে একটু খেয়াল করো। CH3 আছে আর ক্লোরিন আছে। তুমি মনে করো এখান থেকে একটা ক্লোরিন এসে এখানে প্রতিস্থাপন করবে। এখান থেকে একটা ক্লোরিন এসে এখানে একটা প্রতিস্থাপন, হাইড্রোজেন প্রতিস্থাপন করবে। তাহলে এখানে কি হয় ভাই দেখো, একটা হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, আর এখানে হয়ে গেছে কি আমাদের? এখানে হয়ে গেছে ক্লোরিন। তাহলে দেখো ক্লোরিন কিন্তু একটা রয়ে গেছে, আর এখান থেকে হাইড্রোজেন উন্মুক্ত হয়েছে, এখান থেকে একটা হাইড্রোজেন উন্মুক্ত হয়েছে, আর এখান থেকে একটা ক্লোরিন উন্মুক্ত রয়ে গেছে। মানে একটা ক্লোরিন এখান থেকে প্রতিস্থাপন হয়ে গেছে, তাই না? কিন্তু একটা ক্লোরিন এখান থেকে এখানে প্রতিস্থাপন হয়ে যায়, কিন্তু দেখো এখানে এটা হাইড্রোজেন রয়ে গেছে, এখানে একটা ক্লোরিন রয়ে গেছে। এটা মিলে উৎপন্ন করবে HCl। কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে HCl। এরপরে এইখানে আবার একটা ক্লোরিনেশন আমরা পদ্ধতি প্রয়োগ করি। ঠিক আছে? এখানে আছে কি? এই আছে, এই আছে, এবং এখানে এই আছে। তুমি এখানে আবার দুটো ক্লোরিন যোগ করবা। তাহলে একটা ক্লোরিন দিয়ে এখানে আরেকটা ক্লোরিনকে প্রতিস্থাপন করবে, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। তাহলে কি উৎপন্ন হবে দেখো, উপরে হচ্ছে আমাদের হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। আর উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে HCl। ঠিক আছে? এখন এবার এটাকে আবার নিয়ে আসো, এটাকে তুমি আবার নিয়ে আসো। হাইড্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ক্লোরিন। আবার যদি ক্লোরিন প্রতিস্থাপন করো, তাহলে উৎপন্ন করবে কি? এই কার্বনের চারটা হাত, হাইড্রোজেন, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে HCl। ওকে? এরপরে আসো আবার কি? এটাকে আবার নিয়ে আসো। আজকে আমাদের হাইড্রোজেন, 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 ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। আবার তুমি দুটো ক্লোরিন মিশাও। প্রত্যেকটা ইউভি রশ্মি আছে, ঠিক আছে? ইউভি রশ্মি আছে, ইউভি রশ্মি আছে। এখানে উৎপন্ন হবে কি? CCl4, CCl4। আর উৎপন্ন হবে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া, ঠিক আছে? এই চারটা ধাপ একটা সুন্দর করে লিখে দিয়ে আসবা। এই যে আমাদের এটা আছে যে ক্লোরোফর্ম, সি CH3, এটাকে বলা ক্লোরোফর্ম, ঠিক আছে? এটা ভালো করে পড়বা। এর কি উৎপন্ন করছে দেখো, উৎপন্ন করছে কি? এই যে তিনটা, এই চারটা যৌগ, এই একটা যৌগ, একটা যৌগ, একটা যৌগ, একটা যৌগ। এই যৌগ কটার নামগুলো ভালো করে পড়বা, যে টেট্রা কোনটা, ট্রাই কোনটা, ঠিক আছে? ডাই কোনটা, ডাইক্লোরো কোনটা, ঠিক আছে? এগুলো ভালো করে একটু পড়বা। আর মানে 11 অধ্যায় থেকে আসার মতো যে প্রশ্ন আছে এই ক্লোরিনেশন বিক্রিয়া, যেহেতু তোমাদের আংশিক সিলেবাস। ওকে? আর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড এগুলো ভালো করে পড়বা। আর একটু পড়তে পারো। ও, আর যেটা মেইন যেটা রয়ে গেছে সেটা হচ্ছে কি? পলিপ্রোপিন এবং ঘনীয় পরিবর্তন বিক্রিয়া, ঠিক আছে? পলিপ্রোপিনটা ভালো করে পড়বা। পলিপ্রোপিন
আমরা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, ঘনীভবন পলিমারকরণ, ঠিক আছে। এই সকল টপিকগুলো একটু ভালো করে পড়ো, তাহলে ইনশাল্লাহ আমাদের পদার্থ বিজ্ঞানের মতো আমরা কেমিস্ট্রিতে 100% অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই পর্যন্ত সাজেশন ছিল। আমি মানে চেষ্টা করছি 30 মিনিটের মধ্যে শেষ করার, একটু ওভার হয়ে গেছে, যাই হোক। তো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কেমিস্ট্রিতেও 100% অ্যান্সার করতে পারবা। আর যদি কোনো টপিকের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দাও, আমি তোমাদেরকে সেই টপিকের উপরে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এই ছিল আমাদের এই পর্যন্ত সাজেশন। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পরীক্ষা ভালো করে দাও। দোয়া রইল তোমাদের সকলের জন্য। টাটা, আল্লাহ হাফেজ।